This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন সোজা সাপটাভাবে কয়েকটা জিনিস বুঝে নেওয়া দরকার, এটাই আলোচনা করি আমরা। এটা খুব গুরুগম্ভীর বিষয়, সারাদিন ধরে অনেক উত্তেজনার মধ্যে আপনারা সবাই ছিলেন। এবার ঠান্ডা মাথায় কতগুলো জিনিস একটু আমরা আলোচনা করি আমাদের প্রেক্ষাপট থেকে। বাংলাদেশ তো রয়েছে, বাংলাদেশটাকেই দেখব একটু আমাদের অ্যাঙ্গেল থেকে। দেখুন হর্ষবর্ধন শৃঙ্গলার মতো একজন কূটনীতিক, তার বক্তব্য তো শুনলেন। উনি কিন্তু তার কর্মজীবনে একটা বড় সময়ে বাংলাদেশে ভারতের হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এবার তার বক্তব্যটা তাহলে কি করে উড়িয়ে দেওয়া যায়? শেখ হাসিনার মহানিষ্ক্রমণের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে বলে সে দেশের সেনাবাহিনী আশ্বাস দিচ্ছে, সেই সরকারে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি থাকবেন কি থাকবেন না, বা বিএনপি বা জামাতের প্রতিনিধিরা থাকলে কতজন করে থাকবেন, সেটা কোন দিকে সেই সরকারটা যাবে, কি চিন্তাভাবনা করবে, সেটা বলার সময় কিন্তু এখনও আসেনি। কিন্তু এখন পর্যন্ত যা খবর, আওয়ামী লীগকে কিন্তু ওই সর্বদলীয় বৈঠকে ডাকা হয়নি। আর আরও একটা জিনিস আছে জানেন তো, এই মুহূর্তে যে প্রশ্নগুলো না করলেই নয়, বাংলাদেশের এই সংকটের মুহূর্তটা যারা তৈরি করলেন তারা কি শুধুমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বার্তা দিলেন, নাকি এর পেছনে পরোক্ষে আমাদের দেশের জন্য কোনো বার্তা রয়েছে? আমার এখনই কিন্তু মনে হচ্ছে এই যে আন্দোলনটাকে, সেই যে ছাত্র আন্দোলন যেটাকে বলা হচ্ছে আর কি, সেই আন্দোলনটা কি শুধুই ছাত্রদের আন্দোলন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে কিছু কথা আজকে বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন কিছু কিছু ঘটনা না এমন ঘটে, সেগুলোকে কাকতালীয় মনে হয়, কিন্তু মনে মনে কিন্তু আবার একটা সন্দেহও তৈরি করে দেয় সেগুলো, জানেন তো। মানে হাজারো মানুষের মন তো খালি মনে হয় সেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, নিশ্চিন্ত তো আর থাকা গেল না রে তোপসে, বলেছিল ফেলুদা। সত্যি সত্যি আমাদেরও মনে হয় মাঝে মধ্যে নিশ্চিন্ত আর থাকা গেল না। এই ধরুন শেখ মুজিবুর রহমানকে হত্যা করার দিনটা ছিল 15ই আগস্ট। আমি আপনাদের সামনে কিছু দিন তারিখ তুলে ধরছি যেগুলোর মধ্যে একটুখানি তাৎপর্য আছে। আবার বলছি সেগুলো কাকতালীয় কিনা জানি না, কিন্তু ঘটনাচক্রে মিলে যাচ্ছে, আমি কি করব। দেখুন শেখ মুজিবুর রহমানকে হত্যা করার দিনটা 15ই আগস্ট, সেদিন ভারতের স্বাধীনতা দিবস ছিল। আবার আজ 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটল। আজকের দিনটাও কিন্তু আমাদের দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ, খুব দুটো কারণে গুরুত্বপূর্ণ। কারণ এই 5ই আগস্টেই রাম মন্দিরের ভূমি পুজো হয়েছিল, আর 2 এই একই দিনে 370 ধারা বিলোপ হয়েছিল। এটা যোগাযোগটা কাকতালীয় কিনা জানি না, কিন্তু ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিনগুলোয় বাংলাদেশে যদি কিছু ঘটে, তাহলে এইগুলোর পেছনে কোনো যোগাযোগ আছে কিনা, কোনো বার্তা দেওয়ার দিনক্ষণ যে মেনে বার্তা দেওয়ার কোনো উদ্দেশ্য আছে কিনা, কিছু পুরনো জ্বালা রয়েছে কিনা, এই প্রশ্নটা তো মনের মধ্যে খচখচ করবেই, তাই না? দেখুন ফরাসি বিপ্লব থেকে বলশেভিক, তার থেকে ইরানের ইসলামিক বিপ্লব, পৃথিবীর কোনো গণ অভ্যুত্থান এখন পর্যন্ত বিদেশি মদত ছাড়া হয়নি। চীন থেকে সফর অসমাপ্ত রেখে দেশে ফিরলেন হাসিনা, ফিরেই জানালেন যে তিস্তায় জল প্রকল্পের বরাত তিনি ভারতকে দিতে চান, আর তারপরেই আগুন জ্বলে উঠল। দেখুন আমাদের দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাকে হারিয়েছে ভারত, স্বাধীন দেশ উপহার পেয়েছেন ওপার বাংলার বাঙালিরা। ভারত কিন্তু যুদ্ধে জিতে বাংলাদেশের দখল নেয়নি, বরং জেনেভা কনভেনশন অক্ষরে অক্ষরে মেনেছে। ভারতীয় সেনা পাকিস্তানকে আত্মসমর্পণ করিয়েছে। আত্মসমর্পণকারী 93,000 পাক সেনা তাদের নিরাপদে ভারতে নিয়ে এসছে, সসম্মানে ক্যাম্পে রেখেছে, তারপর সিমলা চুক্তির পর পাকিস্তানের মানুষকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছে। এবং সবথেকে বড় কথা, বাংলাদেশকে তার নিজের মানুষদের হাতে ফিরিয়ে দিয়েছে। এই সব কিছুর পর বাংলাদেশের বিষয়ে ভারতের ভূমিকা কোথায়? বাংলাদেশের সরকার মুক্তিযোদ্ধাদের কোটা এনেছে, তাতে ভারতের কোনো ভূমিকা তো থাকার কথা না। তারপরেও কেন কোটা বিরোধী আন্দোলনে ভারতকে টেনে আনা হবে?
বাংলাদেশের মানুষ সে দেশের চিকিৎসা ব্যবস্থার থেকেও আমাদের দেশের চিকিৎসার উপর বেশি নির্ভর করেন, সেটা আমাদের দেশের দোষ। বাংলাদেশের মানুষ কলকাতায় চিকিৎসা করাতে এসে এখান থেকে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কিনে নিয়ে যান নিজের দেশে, সেটা কি আমাদের দেশের দোষ? বাংলাদেশের সমর্থকরা যতটা গর্জান ক্রিকেট মাঠে ততটা বর্ষার না, সেখানে ভারত কি করবে? এক আধটা ম্যাচ জিতে বাংলাদেশের সমর্থকদের একাংশ যেভাবে আমার দেশকে আক্রমণ করেন, তাতে ভারতীয় হিসেবে কিন্তু আমার রক্ত গরম হয়। তারপরেও বলছি, একটাও প্রাণ যাওয়া সমর্থনযোগ্য না। আমরা চাই না এটা পৃথিবীর কোথাও ঘটুক। আমরা 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 চাই মানুষ ঠিকঠাকভাবে থাকুক, শান্তি থাকুক, শুভবুদ্ধি বিরাজ করুক। এবার তাদের অভ্যন্তরীণ বিষয় কি, তারা আন্দোলন করছে সেটা ন্যায্য অন্যায্য, সেটা নিয়ে কোনো বক্তব্য আমাদের থাকা উচিত না। আমাদের যদি বিষয়টা একটু জাস্ট আমাদের আঙ্গিক থেকে আমরা দেখার চেষ্টা করছি, একজন ভারতীয় হিসেবে ভাবছি আমার দেশ আমার রাজ্য, এর বাইরে জাস্ট কোনো চিন্তাভাবনা আমার নেই। মানুষ হিসেবে ভাবনা চিন্তা আছে, সেই প্রাথমিক ভাবনা চিন্তার পরের ধাপ অবশ্যই আমার দেশ আমার রাজ্য আমার পরিবার, এইভাবেই তো আসে। সেটা নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করি এবং সেজন্য যদি কেউ আমাদের স্বার্থপর ভাবেন, তাহলে তা নিয়ে কোনো আপত্তি নেই। এই স্বার্থপরতা নিয়ে আমরা বাঁচতে রাজি আছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার জলবন্টন চুক্তিতে আপত্তি জানিয়ে এসছেন, তার কারণ রাজ্যের স্বার্থ তিনি দেখেছেন, ঠিক করেছেন। নিজের রাজ্যের স্বার্থ দেখবেন না তো কার স্বার্থ দেখবেন? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষেত্রে আমাদের এখানকার যে বন্যা হচ্ছে সেখানে জল ছাড়া সংক্রান্ত সব বিষয় নিয়ে যেভাবে সরব হচ্ছে, সেগুলো বাস্তবতা দেশের পরিপ্রেক্ষিতে স্বীকার করে নিতে হচ্ছে। এটা যেরকম ঘটনা, তেমনি যেখানে তার বাঁধ দেওয়ার কথা, অর্থাৎ তার প্রতিরোধ তৈরি করার কথা, সেটা তিনি করেছেন, সেটা রাজ্যের স্বার্থে করেছেন। এটাও বাস্তবতা, কারণ এটা তার দায়িত্ব। এখানকার মানুষজন তাকে বিশ্বাস করে তার ওপর একটা দায়িত্ব দিয়েছে, তিনি তাদের স্বার্থ রক্ষার জন্য সরব হয়েছেন। এর মধ্যে কোনো অন্যায় আমি দেখি না, এটা পরিষ্কার বুঝে নেওয়া ভালো। দেখুন, রোম্যান্টিসিজম এক জিনিস, বাস্তবিক পরিস্থিতি আরেক জিনিস, এটা মেনে নিতে হবে। যারা এই বিপ্লব করেন সোশ্যাল মিডিয়ায়, তারা প্রয়োজনের সময় রাস্তায় দাঁড়িয়ে কিছু অন্যায় ঘটতে দেখলেও প্রতিবাদ করতে কিন্তু তাদের নামতে দেখি না। যদি তাই হতো, তাহলে 1 কিলোমিটার রাস্তা যখন একজন মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়, তখন এই 1 কিলোমিটার রাস্তার মধ্যে একজন মানুষকে খুঁজে পাওয়া যায় না যে তার গায়ে একটা চাদর বা একটা কাপড় দিয়ে ঢেকে দেবে। অথবা যখন জেসিবি রাস্তার মধ্যে ফেলে একজন নারী এবং একজন পুরুষকে দড়ি বেঁধে পেটায়, একটা মানুষ সেখানে প্রতিবাদ করতে পারে না। এই তালিবানি শাসনের বিরুদ্ধে, এই তালিবানি অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে পারে না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যারা সিলেক্টিভলি প্রতিবাদী হন এবং সবথেকে বড় কথা ওই সোশ্যাল মিডিয়ার নিরাপদ আশ্রয় থেকে বিপ্লব করেন, তাদের কথা সত্যি কথা বলছি ভেবে করে একটা লাভ নেই, ভাবছিও না। আমাদের বাস্তব যে 3টে জিনিস চিন্তার বিষয়, সেই 3টে জিনিসকে নিয়ে। এক, যেভাবে বাংলাদেশে এই একটা পরিস্থিতি, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, আগ্নেয় পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা খুব দুশ্চিন্তার বিষয়। আমরা সেই সঙ্গে ওখানকার মানুষজনের জন্য সহমর্মী, সাধারণ মানুষ সব জায়গায় সমান, কিন্তু একই সঙ্গে আমার দুশ্চিন্তা সেই মানুষগুলোর জন্য, সেই ভারতীয়দের জন্য যারা ওখানে আটকে রয়েছেন, যারা আমার দেশের মানুষ, যাদের জন্য কেন্দ্রীয় সরকারও অ্যাডভাইজারি চালু করেছে, পরামর্শ দিয়েছে যে তারা কি করবেন কি করবেন না। এটা আমাদের কাছে একটা বড় বিষয়। আমরা চাই তারা ঠিক থাকুন। ইতিমধ্যেই কিন্তু এদেশে শরণার্থীর একটা বড় ঢল নামতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এটার আগের থেকেই কিন্তু তার ইঙ্গিত ছিল। মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই বলে দিয়েছেন যে বাংলাদেশের মানুষ যদি বিপদে পড়ে, তারা যদি পশ্চিমবঙ্গের দরজায় কড়া নাড়েন, তাহলে তিনি আশ্রয় দিতে প্রস্তুত, ভারত দরজা খুলবে। আর আজ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন আগামী 3 মাসে নাকি 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিতে পারেন। শুধু একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, সেই সময় যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, তার মধ্যে সুকান্ত মজুমদার অন্যরকম অর্থ খুঁজে পেয়েছিলেন। আজকে কিন্তু
প্রায় মুখ্যমন্ত্রী যে সুরে কথা বলেছেন সেই একই সুরে কথা বলতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আমার মনে হয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্র সরকারের সাথে কথা বলা, কেন্দ্রীয় সরকারকে কনফিডেন্সে নেওয়া, কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে খোলা আহ্বান দেন দেশটাকে ধর্মশালা বানানো, তো তারপরে কেন্দ্রের ঘাড়ে আবার দায়ী চাপাবেন, সেটা যেন না হয়। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না।